আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা স্থির তড়িৎ এসএসসি স্থির তড়িৎ চ্যাপ্টারটা শুরু করব। আমাদের তিনটা ভিডিওতে আমরা এসএসসির স্থির তড়িৎ এবং যেটা এইচএসসির স্থির তড়িতের বেসিক হিসেবে কাজ করবে সেরকম আমরা তিনটা ভিডিও বানাবো। আমরা তিনটা ভিডিও আপলোড করব। এসএসসি স্থির তড়িৎকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তড়িৎ বল রিলেটেড কিছু ক্যালকুলেশন, তারপর আরেকটা হচ্ছে তড়িৎ প্রাবল্য রিলেটেড সামথিং কিছু, আর একটা হচ্ছে তড়িৎ বিভব রিলেটেড সামথিং কিছু এবং কৃতকাজ এইসব জিনিস আর কি। তো আমরা প্রথম ভিডিওতে আজকে তড়িৎ বল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা সহজ, বেশিরভাগ স্টুডেন্টই পারে, তবে একটু কনফিউশন থেকে যায়। সেই কনফিউশনগুলো আমরা যাতে আর না থাকে সেইভাবে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব আর কি। শুরু করা যাক। প্রথমে আমি একটু এই চ্যাপ্টারটার একটু বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করি, যেটা আমরা আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটার মধ্যে আলোচনা করছিলাম এবং আমি বলছিলাম যে এই পার্টটা হচ্ছে চলতড়িৎ পার্টটাতে আলোচনা করছি, যেটা স্থির তড়িতের অংশ ছিল। কীরকম মনে করি, দুইটা আহিত বস্তু, আমি একটাকে বললাম হচ্ছে এ একটা আহিত বস্তু, এর চার্জকে আমি বললাম, মনে করেন এর চার্জ আছে হচ্ছে +10 কুলম, ঠিক আছে। তারপর আরেকটা বস্তু আছে কি, সেটা হচ্ছে বি। মনে করেন আমি ওদের কোনো আকার আকৃতি সম্পর্কে কোনো রকম ধারণা আমি দিই নাই, বলি নাই। এখন মনে করেন বি, এটা হচ্ছে কিউবি, সেটার মান মনে করেন হচ্ছে +20 কুলম। জাস্ট এইটুক মনে করেন আমার চিত্র দেওয়া আছে। এখন আমি এই দুইটা আহিত বস্তুকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে তড়িৎ প্রবাহিত হবে কিনা, অথবা তড়িৎ প্রবাহিত হলে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, সেটা এবার একটু আমরা দেখি। তো এই জায়গাটাতে অনেকের কনসেপ্ট ভুল থাকে, যে বলে কি স্যার এখানে যদি তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই তাহলে বি থেকে এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। যদি কোয়েশ্চেন করি কেন, তারা বলে কি স্যার বিতে আধান বেশি, এতে আধান কম। তো এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট, যে আধান যেটা বেশি আছে সেটা থেকে কম আধানের দিকে যাবে, সেরকম কিন্তু না। আমরা স্থির তড়িতে বলছিলাম তড়িৎ প্রবাহিত হবে কি হবে না সেটা নির্ভর করবে দুইটা বিন্দুর বিভব পার্থক্যের উপর। বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। আমরা বেসিক 7টা লাইন বলছিলাম স্থির তড়িতের বেসিক যেই ক্লাসটা আছে, সেই বেসিক ক্লাসটাতে আপনারা যদি দেখেন, আমাদের ইউটিউবে আপলোড করা আছে স্থির তড়িৎ রিলেটেড প্রায় 5 থেকে 6টা ভিডিও আছে। সেখানে একদম প্রথম ভিডিওটা হচ্ছে বেসিক রিলেটেড, সেখানে আমরা 7টা লাইন বলছি, যে লাইনগুলোর আন্ডারে আমরা পরবর্তীতে বাকি ভিডিওগুলো কমপ্লিট করছি আর কি। তো এই কথাটা বললাম যে বিভব পার্থক্যের উপর, এটা মানে কি? এটা মানে হচ্ছে তড়িৎ প্রবাহিত হবে যখন দুইটা বিন্দুতে বিভব পার্থক্য থাকবে। তো এখানে আধান দেওয়া আছে, আকার আকৃতি নিয়ে কোনো কিছু বলা নাই, তাহলে আমি এখান থেকে দেখে বলতে পারবো না যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। যখন আমি জানতে পারবো ওদের বিভব কত, তখন বুঝতে পারবো যে হ্যাঁ প্রবাহিত হবে কি হবে না। যদি মনে করেন এখন দেওয়া আছে এটার বিভব মনে করেন হচ্ছে 240 ভোল্ট, কথার কথা, আর এটার বিভব মনে করেন দেওয়া আছে হচ্ছে 220 ভোল্ট, এখন বলতে পারবো হ্যাঁ। এবার দেখেন স্যার এটার বিভব আর এটার বিভব দুইটার মধ্যে বিভব পার্থক্য আছে কত, 20 ভোল্ট। দুইটার মধ্যে বিভব পার্থক্য 20 ভোল্ট আছে। এখন ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হবে। এখন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? আমরা বলছিলাম তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। অর্থাৎ এখানে যদি বলি তড়িৎ প্রবাহ, তাহলে দেখেন উচ্চ বিভব কোনটা? উচ্চ বিভব হচ্ছে আপনার এই যে 240 ভোল্ট, আর নিম্ন বিভব হচ্ছে 220 ভোল্ট। যেহেতু দুইটাই প্লাস, তাহলে উচ্চ থেকে নিম্ন দিকে যাবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। সো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখন বলতে পারবো হ্যাঁ তড়িৎ প্রবাহিত হবে এ থেকে বি এর দিকে। এখন আমি আপনাদেরকে একটু মাথায় প্যাচ লাগানোর চেষ্টা করব, যে এই প্যাচটা অবশ্যই আমি আবার ক্লিয়ার করে দিব। ফার্স্টে একটু প্যাচটা লাগাই, কারণ কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার এই প্যাচটা লাগানো উচিত। হ্যাঁ, দেখাচ্ছি প্যাচটা কি। সেটা হচ্ছে মাথায় রাখবেন, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে, আমি বলি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে, সহজ ভাষায় বলা মানে হচ্ছে আধানের প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহ। আর একটু স্পেসিফিক্যালি বললে কি ধরনের আধান? মাথায় রাখবেন তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ তড়িৎ প্রবাহ হওয়া মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। যখন আমরা কোনো একটা সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে বলছি, তখন মাথায় রাখবেন সেই সার্কিটের মধ্যে ইলেকট্রনই প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে একটা পয়েন্ট।
এবার আমি মাথায় প্যাচটা লাগাবো। দেখেন স্যার, তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, কিন্তু আপনারা যদি বই একটু ভালো করে ঘাটাঘাটি করেন তাই দেখবেন বইয়ের মধ্যে স্থির তড়িতের মধ্যে লেখা আছে তড়িৎ প্রবাহের দিক ও ইলেকট্রনের প্রবাহের দিক পরস্পর বিপরীতমুখী বা পরস্পর বিপরীত। মানে তড়িৎ যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখাচ্ছি কি তড়িৎ এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে কোন দিক থেকে কোন দিকে জানেন? এই দিক থেকে এইদিকে, মানে এই দিকে। অর্থাৎ আপনার তড়িৎ প্রবাহ হচ্ছে এইদিকে, এই ডাইরেকশনে হচ্ছে আপনার তড়িৎ প্রবাহ, আর তার বিপরীত ডাইরেকশনে ইলেকট্রনের প্রবাহ। এখন দেখেন মাথায় প্যাচ লেগে গেছে, আমি জানি কেন, কারণ স্যার তড়িৎ প্রবাহ মানে আমি বলছি ইলেকট্রনের প্রবাহ, তাহলে স্যার তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রনের প্রবাহের দিক সেম হওয়ার কথা না? আপনি এখানে আবার তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রনের প্রবাহের দিক কেন বিপরীত বলতেছেন? অ্যাজ ইউজুয়াল আপনি যেহেতু বলছেন তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের দিক মানে ইলেকট্রনের প্রবাহের দিক হওয়ার কথা, কিন্তু কেন এখানে উল্টা বলছে বা বিপরীত বলছে? এবার আমি একটু বুঝার সুবিধার্থে একটু কিছু ইলজিক্যাল কিছু একটু লাইন বলবো আমি, যেটা আপনি মনে মনে রাখবেন, কখনো কোনো পরীক্ষার খাতায় লিখবেন না, কোনো বইয়েও আপনি পাবেন না, এবং কোনো স্যারের সামনেও আপনি সেই লাইনটা বলবেন না। আপনি আপনার বুঝার সুবিধার্থে আপনার বুঝার সুবিধার্থে আমি আপনাকে সহজভাবে একটা ইলজিক্যাল লাইন বলবো। লাইনটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক মানে হচ্ছে পজিটিভ চার্জের প্রবাহের দিক, এটা মনে রাখবেন। কেন স্যার এটা কি ইলজিক্যাল কেন বলছি আমি? খেয়াল করেন, আমি বলছি তড়িৎ প্রবাহের দিক মানে পজিটিভ চার্জের প্রবাহের দিক, এভাবে মনে রাখতে। এখন আপনি বলতে পারেন স্যার পজিটিভ চার্জের প্রবাহের দিক এই কথাটা কেন ইলজিক্যাল বলতেছেন? কারণ খেয়াল করেন স্যার, আমাদের কাছে পজিটিভ আর নেগেটিভ বলতে কি, আমরা পজিটিভ চার্জ মানে আমরা জানি হচ্ছে প্রোটন, সচরাচর আমাদের জানা আছে প্রোটন, আর নেগেটিভ চার্জ মানে আমরা জানি হচ্ছে সচরাচর ইলেকট্রন। এখন আমি যে বলছি পজিটিভ চার্জের প্রবাহ, এটা সম্পূর্ণ একটা কি ইলজিক্যাল লাইন, ইলজিক্যাল, আমি স্পেলিং ঠিক লিখতেছি কিনা জানি না, আচ্ছা যাই হোক ইলজিক্যাল বললাম। কেন স্যার ইলজিক্যাল কেন বললাম? কারণ হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ আমার আপনার রিকোয়েস্টে কখনো প্রবাহিত হবে না, কারণ পজিটিভ চার্জ মানে প্রোটন থাকে কোথায়? প্রোটন থাকে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন নিউট্রন এদের মধ্যে একটা সবল নিউক্লিয় বল ক্রিয়া করে, যেটার কারণে ওরা প্রোটনরা কি করে না, নিউক্লিয়াস থেকে ভেঙে বের হয়ে আসতে পারে না। তো নিউক্লিয়াস থেকে যে ভেঙে বের হয়ে আসতে পারে না, তো আমি যে বললাম পজিটিভ চার্জের প্রবাহ, তাহলে এটা সম্পূর্ণ ভুল কথা না? হ্যাঁ স্যার সম্পূর্ণ ভুল কথা, তবে মনে রাখার জন্য সুবিধা হবে। তো স্যার কেন পজিটিভ চার্জের প্রবাহ, আপনি কেন বলতেছেন পজিটিভ চার্জের প্রবাহ? এটা আপনার মনে কোশ্চেন আসতে পারে, স্যার যেহেতু ইলজিক্যাল কথা তাহলে কেন আপনি এই কথাটা বলছেন? খেয়াল করেন, আমরা সচরাচর এইটা জানি যে পজিটিভ আর নেগেটিভ দিয়ে, কিন্তু স্থির তড়িতে পজিটিভ আর নেগেটিভ মানে কি সেটা এবার একটু বুঝাই। মাথায় রাখবেন, ফ্লো কিন্তু অনলি ইলেকট্রনেরই হবে, ফ্লো অনলি কার হবে? যে এই ইলেকট্রনের প্রবাহই হবে, এখানে পজিটিভ এর চার্জের কোনো প্রবাহ ঘটবে না। কিন্তু এখানে স্থির তড়িতের মধ্যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ মানে কি বুঝাই? কোনো একটা বিন্দুর আধান মনে করেন বলা হয়েছে মাইনাস এত, তার মানে মাথায় রাখবেন ওই জায়গায় ইলেকট্রনের কি আছে? বাড়তি আছে, ইলেকট্রন বেশি আছে। আর পজিটিভ মানে মাথায় রাখবেন কি জানেন? ইলেকট্রনের ঘাটতি আছে। তার মানে পজিটিভ মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, আর নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রনের বাড়তি। নট লাইক দ্যাট যে পজিটিভ মানে পজিটিভ আধান চলে আসছে, বেশি হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন না। সো এটা যদি আমি একদম ক্লিয়ার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি এক্সাম্পলটা দিচ্ছি। মনে করি এবার হচ্ছে এখানে একটা এ বিন্দু বললাম, বা এ একটা চার্জিত বস্তু বললাম, এইটা বললাম বি একটা চার্জিত বস্তু। আমি একটু বোঝানোর চেষ্টা করি, খেয়াল করেন। এ চার্জিত বস্তুটার মধ্যে মনে করেন আপনার পজিটিভ চার্জ আছে 24টা, নেগেটিভ চার্জ আছে মনে করেন কত? 20টা। তাহলে ওর নিট চার্জ কত? +24 -20 অর্থাৎ +4, অর্থাৎ ওর 4টা ইলেকট্রনের ঘাটতি আছে। +4 মানে এখানে কি আছে? 4টা ইলেকট্রনের ঘাটতি, বা আমি বলতে পারি ওর সামগ্রিক আধান হচ্ছে +4। এবার বি একটা বস্তু মনে করেন, বি এর মধ্যে মনে করেন আপনার 20টা পজিটিভ আছে আর হচ্ছে 18টা কি আছে? নেগেটিভ আছে। তাহলে ওর নিট চার্জ কত? ওর নিট চার্জ হচ্ছে +2। তার মানে ওর +2 মানে হচ্ছে এখানে ওর 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, আর এখানে ওর 4টা ইলেকট্রনের ঘাটতি আছে। বুঝতে পারছি? মানে 4টা নেগেটিভ আধানের ঘাটতি আছে আর কি, ইলেকট্রন না বলি, আমি নেগেটিভ আধান বলি। আমি এখানে মনে করেন পজিটিভ নেগেটিভ দিয়ে ইলেকট্রন আর প্রোটন বোঝাচ্ছি আর কি।
ওকে, তাইলে এবার যদি মনে করেন আমি বললাম যে এ থেকে বিতে একটা ইলেকট্রন চলে গেল, খেয়াল করেন কীভাবে তড়িৎ প্রবাহের দিক আর ইলেকট্রন প্রবাহের দিক বিপরীত হচ্ছে সেটা বোঝাচ্ছি। যে দেখেন এইখানে ইলেকট্রন কিন্তু একটা চলে গেল মনে করেন, তাহলে ইলেকট্রন যদি চলে যায় এখানে এই 20টা কত হয়ে যাবে, এই 20টাকে কেটে আমি লিখতে পারবো কত, একটা চলে গেছে, তাহলে কত হয়ে গেছে -19টা। তাইলে এখানে ওর নিট চার্জ এখন কত হবে +24। দেখেন পজিটিভের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, +24 -19, তার মানে 24 থেকে 19 বাদ গেলে এখন ওর চার্জ হয়ে গেছে কত +5। এখন ওর চার্জ হয়ে গেছে +5। আর এখান থেকে ইলেকট্রনটা যেহেতু এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে ইলেকট্রনটা কত হয়ে গেছে, 18টা ছিল এখন হয়ে গেছে 19টা, তার মানে -19। তাহলে এবার নিট দেখেন আগে ছিল 20 এখন হয়েছে 19, মানে আগে পজিটিভ ছিল 20 এখন নেগেটিভ হয়ে গেছে 19, তাহলে 20 থেকে 19 বাদ দিলে কত হয় +1। খেয়াল করেন বিষয়টা কি ঘটছে, যে এখানে একটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, যেখান থেকে ইলেকট্রন এখানে গেছে, যে পজিটিভে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু দেখেন তো ওর আগে পজিটিভ চার্জ ছিল +4 এখন হয়ে গেছে +2, আগে +2 ছিল এখন হয়ে গেছে +1, আর এখানে আগে +4 ছিল এখন হয়ে গেছে +5। বিষয়টা কেমন মনে হচ্ছে, মনে হচ্ছে না এখান থেকে একটা পজিটিভ চার্জ এদিকে চলে আসছে, সেরকম মনে হচ্ছে কিনা? দেখেন 2 থেকে একটা কমে গেছে, 1 হয়ে গেছে, আর সেই একটা এদিকে 4-এর সাথে 1 হয়ে 5 হয়ে গেছে, তার মানে মনে হচ্ছে না স্যার পজিটিভ এদিক থেকে এদিকে আসছে। কিন্তু আসলে কি এখানে পজিটিভ আসছে? আসলে কিন্তু পজিটিভ আসে নাই, আসলে কিন্তু গ্যাসেসের নেগেটিভ, কিন্তু নেগেটিভ যাওয়ার কারণে পজিটিভের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমরা বলতে মানে দেখলে মনে হচ্ছে পজিটিভ এখান থেকে এখানে চলে আসছে, মানে 4 এখানে 2টা ছিল পজিটিভ, 2টা থেকে একটা পজিটিভ এখানে চলে আসছে, যার কারণে এখানে 4টা পজিটিভের জায়গায় হয়ে গেছে 5টা পজিটিভ, আর এখানে 2টা পজিটিভের জায়গায় হয়ে গেছে একটা পজিটিভ, অর্থাৎ এখান থেকে পজিটিভ একটা এখানে চলে আসছে এরকম মনে হচ্ছে। এই যে আলটিমেটলি এই পজিটিভের এই দিকে আসছে মনে হচ্ছে, এই ডাইরেকশনটাকেই কি বলা হয় জানেন? এই ডাইরেকশনটাকেই বলা হয় তড়িৎ প্রবাহের দিক। অর্থাৎ দেখেন তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে আর ইলেকট্রনের প্রবাহ এদিক থেকে এদিকে। ঠিক সেম যদি আমরা ওখানের মধ্যে অন্য একটা ওই ম্যাপটার মধ্যে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রনের প্রবাহ এদিক থেকে এদিকে, তাহলে তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ডাইরেকশন মানে হচ্ছে পজিটিভ ফ্লো এর ডাইরেকশন, কিন্তু পজিটিভ কিন্তু ফ্লো হয় না। আলটিমেটলি এখানে কি হয়ে গেছে, যেখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে সেখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে +4 থেকে ঘাটতি আরেকটা বেড়ে গেছে +5 হয়ে গেছে, আর যেখানে চলে গেছে ইলেকট্রন সেখানে +2 থেকে ঘাটতি একটা পূরণ হয়ে গেছে, তার মানে কত +1 হয়ে গেছে, তাহলে ঘাটতি কমছে আর ঘাটতি বাড়ছে, বুঝতে পারছি? তাহলে ইলেকট্রনের ঘাটতি মানে হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের বাড়তি মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো এদিকে হলে কারেন্ট ফ্লো তার বিপরীত দিকে। এই লাইনটা দিয়ে মানে উপরের এই লাইনটা দিয়ে এই জিনিসটাকেই বোঝানো হয়। তো আমরা নর্মাল বেসিক জিনিসটা আমরা আলোচনা করলাম। এবার দেখি হচ্ছে তড়িৎ বল। শুরু করি। মনে করি 2টা চার্জিত বস্তু আছে, একটা হচ্ছে এটা, এটাকে বললাম এ, এটার চার্জকে আমি বললাম কিউ এ, আবার এটা হচ্ছে বি, চার্জকে বললাম কিউ বি। এখন ওদের কেন্দ্র থেকে কেন্দ্র, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মনে করেন হচ্ছে আর। তাইলে এদের মধ্যে যদি ওরা সমধর্মী হোক বা বিপরীতধর্মী হোক, ওদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বল নিয়ে একটা সূত্র দিছে, কে দিছে সূত্রটা দিছে হচ্ছে কুলম। কুলম কি বলছে, 2টি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, তার মানে এইটা ইজ প্রপোর্শনাল টু কিউ এ ইন্টু কিউ বি, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। এবং এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে দেখেন আমি কিন্তু এখানে একটা সরলরেখা বরাবর দেখাচ্ছি, এখানে কোনো বক্ররেখা দেখায়নি, তাহলে সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই দুইটাকে যদি একদম কম্বাইন করি তাহলে কি হয়, কিউ এ কিউ বি ডিভাইডেড বাই r²। এবার প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলে দিই তাহলে সূত্রটা দাঁড়ায় হচ্ছে কি, সি একটা কনস্ট্যান্ট আসে, সি কিউ এ ইন্টু কিউ বি ডিভাইডেড বাই r²। এটা আমাদের বইয়ে কে দিয়েও দেওয়া থাকতে পারে, কিন্তু আমি এটাকে সি বলি আর কি, কারণ এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। তো কুলম্বের ধ্রুবকের মান কত সেটা আপনারা সবাই জানেন এসএসসিতে, কত 10 × 9 × 10⁹9। একক কী হবে, একক হবে হচ্ছে এই কুলম্বের কনস্ট্যান্টকে রেখে বাকি সবাইকে পক্ষান্তর করে দেন, তাহলে এই এফটা থাকবে, এফের একক হচ্ছে নিউটন। এবার এই r²কে, এই যে এই r² যেটা, r²টাকে এদিকে পক্ষান্তর করে দিলে মিটার স্কোয়ার হয়ে যায়, তাহলে মিটার স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। আবার উপরে যেই চার্জটা আছে, চার্জ 2টা আছে, সেটাকে পক্ষান্তর করে দিলে নিচে কুলম ইনভার্স 2, তার মানে 9 × 10⁹9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নর্মালি কুলম্বের বলের সূত্র।
এখন এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, একটা কথা বলি, আমরা এই চ্যাপ্টারে স্টুডেন্টরা প্লাস মাইনাস নিয়ে অনেক বেশি জ্ঞানজাম লাগায়, হয়তো বা এই ম্যাথগুলোতে না। আমি যখনই আপনাদেরকে বলবো যে প্লাস মাইনাস কাউন্ট করব না, যখন আমি ডাইরেকশন চিত্রের মধ্যেই কাউন্ট করে ফেলবো, তখন কিন্তু আমাদের প্লাস মাইনাস কাউন্ট করার কোনো প্রয়োজন হবে না। যখনই আমরা চিত্রের মধ্যে কোনো ডাইরেকশন কাউন্ট করব না, তখন আমরা কিউ এর সাইন প্লাস মাইনাস সহকারে বসাবো। কীরকম সেটা খেয়াল করি। স্যার এখানে যদি কিউ এ এর সাইন যদি মনে করেন কথার কথা কিউ এ এর মান বলা আছে হচ্ছে গিয়ে আপনাকে কত +10 কুলম, হ্যাঁ, আবার কিউ বি এর মান দেওয়া আছে মনে করেন কত, সেটাও মনে করেন 15 বলা আছে আর কি, মানে +15। তাহলে এখানে কিউ এ আর কিউ বি এর সাইন বসাইলে প্লাসে ক্যালকুলেশন করে এফ এর সাইনটা চলে আসে প্লাস। তাহলে এফ এর সাইন দুই রকম হইতে পারে, এফ এর সাইন প্লাসও হইতে পারে, এফ এর সাইন মাইনাসও হইতে পারে। মাথায় রাখবেন এফ এর সাইন যখন পজিটিভ হবে তখন বলটা হবে হচ্ছে বিকর্ষণধর্মী বল, বিকর্ষণধর্মী বল। এফ এর সাইনটা যখন পজিটিভ আসবে তখন সেটা বিকর্ষণধর্মী বল, আর এফ এর সাইনটা যখন নেগেটিভ আসবে তখন সেটা হবে আকর্ষণধর্মী বল। এবং সেটা আপনারা জানেন যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। কেমনে? সমধর্মী হইলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাস আসে। আর যদি সমধর্মী যদি মনে করেন দুইটাই মাইনাস, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে তাও হবে প্লাস। কিন্তু বিপরীতধর্মী হলে একটা প্লাস একটা মাইনাস, কিংবা এটা মাইনাস এটা প্লাস, তাহলে যে কোনো একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তখন হয়ে যাবে আকর্ষণধর্মী। তো যদি মনে করেন এখানের মধ্যে এই ম্যাথটাই করতে হচ্ছে আমাদেরকে, তাহলে আমরা কি করব, এটা মনে করেন বলা আছে 100 সেন্টিমিটার। তাহলে যদি আমাদেরকে কুলম্বের বল কত নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করব, করে ফেলি। F ইজ ইকুয়ালস টু কত, সি ইন্টু কিউ এ ইন্টু কিউ বি ডিভাইডেড বাই, মনে করেন এখানের মধ্যে আপনাকে এটাকে +15 না দিয়ে -15 দিছে, যাতে করে প্লাস মাইনাস বসে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে কত, এটা হচ্ছে 9 × 10⁻9, কিউ এ এর মান হচ্ছে +10 আর কিউ বি এর মান -15 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 100 সেন্টিমিটার, আমরা কিন্তু মিটারে নিতে হবে। তাহলে 100 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করি মিটার স্কোয়ার, এটা চলে আসে। তাহলে এটা ক্যালকুলেটারের মান বসায় কত আসে একটু দেখেন তো। এটা আসা হচ্ছে মাইনাস, হ্যাঁ অবশ্যই মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস -1.35 × 10⁻12 নিউটন। এটা হয়েছে কিনা আপনারা একটু মিলাই দেখবেন আর কি। তো মাইনাস আসছে মানে হচ্ছে আকর্ষণধর্মী, আর আমরা জানি এখানে একটা যেহেতু প্লাস আর একটা মাইনাস, তাইলে অবশ্যই তারা পরস্পর বিপরীতধর্মী, এবং তাইলে ওদের বলটা হবে কি আকর্ষণধর্মী বল আর কি। তাহলে গেল, এগুলো আমরা নর্মালি পারবো। ওকে, এবার আমরা একটা টাইপের ম্যাথ দেখব যেটা আমাদের এইখানে মানে বলের ক্ষেত্রেও প্রয়োজন হইতে পারে, বা সেম জিনিস আমরা কোথায় করব, আমরা প্রাবল্যের ক্ষেত্রেও দেখব, মানে পরবর্তী ভিডিওটাতে। এখন আমরা এখানের মধ্যে এমন একটা টাইপের ম্যাথ দেখাই যেটা এসএসসির জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যেই পার্টটা সেটা হচ্ছে সেম কোশ্চেনটাই আমি কপি করে নিয়ে যাই, মনে করি এটা কপি, সেম কোয়েশ্চেনটাই আমি কপি করে নিয়ে গেলাম, শুধু বললাম হচ্ছে মনে করেন এই যে এটা হচ্ছে +15 কুলম, এবং বলছে এদের সংযোজক, মানে এ আর বি এর সংযোজক যে রেখাটা আঁকছি, সংযোজক রেখার কোন বিন্দুতে লব্ধি বল 0 হবে। এই কোশ্চেনটাকে এভাবেও বলতে পারে, মানে এদের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে লব্ধি বল 0 সেটাও বলতে পারে, কিংবা বলতে পারে কোন বিন্দুতে কোনো একটা আহিত বস্তুকে স্থাপন করলে সেটা কোনো বল অনুভব করবে না, সেটাও বলতে পারে। কিংবা আরও একটা সুন্দর একটা শব্দ ইউজ করতে পারে, একটা সুন্দর টার্ম ইউজ করতে পারে, সেটা কি বলতে পারে, নিরপেক্ষ বিন্দু। কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত, সংযোজক সরলরেখার কোন জায়গায়, বললাম হচ্ছে এদের সংযোজক সরলরেখার, সেম কোশ্চেন, সবগুলোই সেম কোশ্চেন, সংযোজক সরলরেখার কোন জায়গায় নিরপেক্ষ বিন্দু অবস্থিত। এই যে নিরপেক্ষ বিন্দু মানে কি, মাথায় রাখবেন নিরপেক্ষ বিন্দু মানে হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুতে কোনো বল ক্রিয়া করবে না, অর্থাৎ এখানে মাঝে কোনো একটা জায়গায় হইলে দেখা যাবে কি ওর ও বল থাকবে ওই বিন্দুর উপরে, ওর ও বল থাকবে, তো দুইজনের বল লব্ধি হিসাব করে যদি 0 হয়ে যায় তাহলে সেই বিন্দুটাকে বলবো নিরপেক্ষ বিন্দু। অর্থাৎ ওখানে আপনি যদি কোনো আহিত বস্তু স্থাপন করেন তাহলে সেটা কোনো বল অনুভব করবে না।
এখন আমরা সেটা একটু কনসেপচুয়ালি দেখার চেষ্টা করব। গাইডে অনেক রকম ওয়েতে করা আছে, কিন্তু আমরা কনসেপচুয়ালি করার চেষ্টা করব এই জিনিসগুলো। খেয়াল করেন, আমরা একটু ডাইরেকশন দিয়ে দেখার চেষ্টা করব। দেখি, আমরা চিত্রটাকে কপি করে এখানে নিয়ে আসি। এই যে একটু জুম করি, বড় করে, হ্যাঁ দেখেন। এখন এখানে মাঝখানে কোনো বিন্দুতে এই ঘটনা ঘটবে কি না সেটা বোঝার জন্য আমরা কি করব জানেন? টেস্ট করব। মাথায় রাখবেন, আমরা যখনই টেস্ট করব বলবো তখন আমরা টেস্ট চার্জ নিয়ে আসব। +1 কুলম চার্জকে বলা হয় টেস্ট চার্জ। এটা আমরা পরবর্তী ভিডিওগুলোতেও আমরা যখন টেস্ট চার্জ বলবো তখন বুঝে নেবেন টেস্ট চার্জ মানে হচ্ছে +1 কুলম চার্জ। কিংবা এইচএসসিতে ওঠার পরে যখন আপনাকে টেস্ট চার্জ বলা হবে তখন সেটাকে বুঝে নেবেন যে সেটা +1 কুলম চার্জ। এই টেস্ট চার্জের কাজ কি? কোনো একটা বিন্দুতে আমরা তড়িৎ বল বা সামথিং কিছু একটা কোনো কিছু মানে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর কোনো কিছু নির্ণয় করতে গেলে আমরা টেস্ট করার জন্য যে চার্জটা নিই সেটা হচ্ছে টেস্ট চার্জ। তাহলে টেস্ট করার জন্য আমি +1 কুলম চার্জ নিব। আপনাকে অন্য চার্জ বলতে পারে, কিন্তু আপনি টেস্ট চার্জ নেবেন টেস্ট করার সময়। এবার আমি একটু টেস্ট করে দেখব যে এখানে মাঝখানে কোনো জায়গায় কি লব্ধি বল 0 হওয়ার কোনো চান্স আছে কি না। আগে দেখতে হবে চান্স আছে কি না, কারণ আপনাকে বলবে যে কোথায় সেটা বের করতে। এখন কোথায় সেটা বের করতে হইলে আপনার থেকে জানতে হবে যে আসলে কি পাওয়া যাইতে পারে কি না। যদি এমন একটা জায়গায় ধরে বসে থাকেন যেখানের মধ্যে আসলে সম্ভব না, তাহলে তো হইল না। তাহলে আমি ধরে নিই সেটা হচ্ছে কোন জায়গায়, ধরে নিই হচ্ছে এ থেকে এক্স পরিমাণ দূরে এই জায়গাটাতে। তাহলে এই জায়গাতে যদি আমি নিরপেক্ষ বিন্দু পাইতে চাই তাহলে আমি এই জায়গায় কাকে স্থাপন করব? আমি আগে ওকে টেস্ট চার্জকে স্থাপন করব। +1 কুলম চার্জকে আমি এখানে স্থাপন করব। এখন +1 কুলম চার্জকে যদি আমি স্থাপন করি, এবার ওর জন্য বল ক্যালকুলেশন করে বা ওদের ডাইরেকশন ক্যালকুলেশন করে আমি দেখব যে আসলে ওদের মধ্যে লব্ধি বল 0 হওয়ার কোনো চান্স আছে কিনা। আচ্ছা খেয়াল করেন, এই একটা বস্তু মনে করেন, এই বস্তুকে যদি আমি একটা F1 বলে টানি, তাহলে এই বস্তুকে আমি অন্য একটা বল দিয়ে যদি লব্ধি 0 করতে চাই তাহলে আরেকটা বল সেটা কোন দিকে ক্রিয়া করতে হবে? আপনারা আশা করি বলতে পারবেন, সেটা হচ্ছে ওই বলের সমান ও বিপরীতমুখী যদি আরেকটা বল আমি এদিকে প্রয়োগ করি তাহলে এটা 0 হবে। আদারওয়াইজ এই ডাইরেকশন বাদে অন্য কোনো ডাইরেকশনে যদি আমি সমান মানের বল দিই তাহলে সেটা কিন্তু লব্ধি 0 হবে না। অর্থাৎ কোনো একটা বিন্দুতে যদি একাধিক বল, অর্থাৎ দুইটা বল, সর্বনিম্ন দুইটা বলি, এখানে যেহেতু দুইটা আছে, দুইটা বলের লব্ধি 0 হবে কখন? যদি দুইটা বলের মান সমান এবং একদম পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে এখানে আমরা ওর জন্য আর ওর জন্য দুইজনের জন্যই বল দেখব। দুইটার জন্য ডাইরেকশন যদি বিপরীত হয় তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ 0 হওয়ার চান্স আছে। আর যদি বিপরীত না হয়, অন্য ডাইরেকশন হয়, তাহলে আমরা কি বলবো না যে এখানে 0 হওয়ার কোনো চান্স নাই। তাহলে এখন আমরা দেখি, খেয়াল করেন, তাহলে আমি প্রথমে একে +1 কুলম চার্জকে বসাবো। মাথায় রাখবেন সবসময় +1 কুলম চার্জ দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, টেস্টটা করবেন +1 কুলম চার্জকে দিয়ে। তাহলে আমি +1 কুলম চার্জকে যদি বসাই, খেয়াল করেন এখানে বসছে এই +1 কুলম চার্জটা যদি এখানে বসে, এই +1 কুলমকে এই QA-ও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এই QA এই +1 কুলমকে কী করবে? বিকর্ষণ করবে না? বিকর্ষণ মানে কি? এই এরকম বাইরের দিকে ঠেলে দিবে না? বিকর্ষণ বল মানে কি? কোনো একটা বস্তু আরেকটা বস্তুকে বিকর্ষণ করা মানে কি? তার বিপরীত দিকে ঠেলে দেওয়া। তাহলে এই যে দেখেন বিপরীত দিকে ঠেলে দিছে, তার মানে এই বরাবর, এটা হচ্ছে FA। তাইলে এই +1 কুলমকে এই বস্তুটা এদিকে বল প্রয়োগ করতেছে। এবার বি এর কথাটা দেখি। বি তাইলে কি করবে? খেয়াল করেন, বিটা ওকে কি করবে? বিটাও ঠিক সেম কাজটা করবে, কারণ বিও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে পজিটিভকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে বি এর ডাইরেকশনটা দেখেন এই দিকে না, এই দেখেন FB। এবার দেখেন FA এই দিকে, FB তার বিপরীত দিকে। তাহলে এখানে 0 হওয়ার চান্স আছে না? আছে। তার মানে আমার জন্য এই জায়গাটা অ্যাকসেপ্টেড। তাহলে এবার সেই জায়গাটা কত দেখেন, আমি কিন্তু এখানে ডাইরেকশন কাউন্ট করে ফেলছি। আমি বলছিলাম যখন ডাইরেকশন কাউন্ট করব না তখন আমরা কি করব? QA QB এর সাইন সহকারে বসাবো, মানে প্লাস মাইনাস সহকারে। কিন্তু যখন ডাইরেকশন চিত্রে করে ফেলবো তখন আমরা আর ম্যাথ করার সময় QA QB এর কোনো সাইন বসাবো না, অর্থাৎ +15 -15 যেটাই বলুক না কেন মান শুধু 15 বসাবো, কোনো প্লাসও নিব না, কোনো মাইনাসও নিব না, নর্মাল ক্যালকুলেশন। তাহলে আমাদের ম্যাথ সহজ হয়ে যাবে। গাইডে কী করে বা টেস্ট পেপারে কী করে, এই ডাইরেকশনগুলো না নিয়ে ডাইরেক্ট ম্যাথ শুরু করে দেয়, ক্যালকুলেশনে তারপর প্লাস মাইনাস বসে, মানে একটা পুরো প্যাচ লাগাই ফেলে স্টুডেন্টদের মধ্যে। কারণ এক্স এর মান আপনি এক ডাইরেকশনে ধরে নিয়েছেন, ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসছে মাইনাস, তার মানে বিপরীত ডাইরেকশনে হবে। তো এইগুলো করার দরকার নাই, আপনি আগের থেকে বুঝে নেবেন যে কোন ডাইরেকশনে হইতে পারে এবং সেই ডাইরেকশনটাকে আপনি প্লাস ধরে নিয়ে ম্যাথ করলে আপনার অ্যান্সার কিন্তু ঠিকই পজিটিভই আসবে এবং অ্যান্সার খুব সুন্দরভাবে মিলে যাবে। এবার দেখেন আমি যদি বলি, এটা মনে করেন আপনার এ থেকে এক্স পরিমাণ দূরে, এই বিন্দুটার অবস্থান হচ্ছে এ থেকে এক্স পরিমাণ দূরে। তাইলে আমি এটাকে কি বলতে পারি? এটা পুরোটা যেহেতু r = 100 সেন্টিমিটার বা 1 মিটার, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে?
আর মাইনাস এক্স, কিংবা আমি সেটাকে আরও সহজ ভাষায় বললে আরকে যদি 1 মিটার বলি 100 সেন্টিমিটারের জায়গায়, তাহলে এটা কী বলবো 1 মাইনাস এক্স গেল। তাহলে দেখেন দুইটা যেহেতু পরস্পর বিপরীত, এখন দুইজনের মান সমান হইলেই কেবল কী হবে যে নিট বল 0 হবে। তাইলে আমার কন্ডিশন কি, ওই বিন্দুতে এফ এ ইজ ইকুয়ালস টু কী হবে এফ বি। এখন এফ এ এর মান বলি। আচ্ছা খেয়াল করেন, আমি এই যে এখানে যেটা বলতেছিলাম যে +1 কুলম, এটাকে আমি মনে করি কিউসি বললাম, এটাকে এই চার্জকে বললাম কিউসি। তাহলে এফ এ মানে কি এ আর সি, মানে কিউ এ আর কিউ সি এর মধ্যকার ক্রিয়াশীল বল, তাহলে সেটা কী হবে সি কিউ এ ইন্টু কিউ সি। এবার ওদের মধ্যবর্তী দূরত্ব কত, এই এক্স, তাহলে কত হবে এক্স স্কোয়ার। ঠিক সেম এফ বি যখন হবে তখন কি বলবো বি আর কিউ সি, তার মানে সি ইন্টু কিউ বি ইন্টু কিউ সি। এবার ওদের মধ্যবর্তী দূরত্ব কত 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার এখানে স্যার কিছু জিনিস কাটাকাটি যায়, এই সি আর সি কিউ সি কাটাকাটি চলে যায়। আলটিমেটলি আমার এক্সের মান বের করতে হবে, তাহলে আমি কি করব এক্সের মানটাকে বের করতে চাইলে এইটাকে এদিকে পক্ষান্তর করে দিই। তাহলে এদিকে পক্ষান্তর করে দিলে জিনিসটা হয় কীরকম হয় হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এই জিনিসটাকে ওইদিকে পক্ষান্তর করে দিই, তাহলে ওই জিনিসটাকে পক্ষান্তর করে দিলে হবে হচ্ছে গিয়ে কিউ বি ডিভাইডেড বাই কিউ এ। এবার দেখেন কিউ এর কিন্তু আমরা কোনো সাইন বসাবো না, কারণ আমরা ডাইরেকশন কাউন্ট করে ফেলছি। আমি বারবার বলতেছি এভাবে করে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে বাকি পার্টগুলো আপনাদের জন্য সহজ হবে। এবং এই পার্টটা, এই বলের এই পার্টটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার তড়িৎ প্রাবল্যের যেই পার্টগুলো আছে সেগুলো আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে এবং ইজিলি বুঝতে পারবেন। এবার এখানে যদি আমরা ব্র্যাকেটের ভেতরে নিয়ে আসি ওদেরকে 1 মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার। কিউ বি এর মান কত ছিল 15 আর কিউ এ হচ্ছে 10, তাহলে কিউ বি এর জায়গায় বসাবো 15, এটা বসাবো 10। তাহলে ক্যালকুলেশন যদি করি হয় হচ্ছে গিয়ে 1 বাই এক্স মাইনাস 1, এবার বর্গমূল করলে 1, এখানে 1.5কে বর্গমূল করে ফেললাম, সুতরাং এটাকে 1টাকে ওদিকে পক্ষান্তর করলাম, তাহলে 1 প্লাস রুট ওভার 1.5। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু সম্পূর্ণটাকে উল্টাই দেন, সম্পূর্ণটাকে উল্টাই দিলে মান ক্যালকুলেটারে বসাই করে ফেলেন, আসে কি 0.449 অর্থাৎ 0.45 মিটার। তো এটাকে মিটার বললাম, এটাকে যদি সেন্টিমিটারে বলে 100 দিয়ে গুণ করলে 45 সেন্টিমিটার হয়। তাহলে দেখেন এই এক্সটা কোত্থেকে, এই এক্সটা কিন্তু এ থেকে এক্স পরিমাণ, মানে এ এর কেন্দ্র থেকে এক্স পরিমাণ দূরে। তাইলে আপনার কিন্তু এখানে বলে দিতে হবে যে এটা হচ্ছে কি এ থেকে এক্স মিটার দূরে, এ হতে এক্স মিটার দূরে বা এক্স সেন্টিমিটার মানে 45 সেন্টিমিটার দূরে কি নিরপেক্ষ বিন্দুটা পাইছেন। তাহলে বি থেকে কত হবে 1 মাইনাস এক্স বা 100 মাইনাস এক্স, সেন্টিমিটার বললে 100 মাইনাস এক্স। সুতরাং 100 মাইনাস 45 করলে এটা আপনারা জানেন কত 55 সেন্টিমিটার, কার থেকে বি হতে, অর্থাৎ বি হতে 55 সেন্টিমিটার এবং এ হতে 45 সেন্টিমিটার দূরে যদি আপনি কোনো একটা চার্জিত বস্তু, এবার এখানে +1 কুলম না বলে আপনি যদি 100 কুলম্ব বলেন, এই যে দেখেন অটোমেটিক্যালি আমরা কিন্তু 1 কুলম দিয়ে ক্যালকুলেশন বোঝানোর চেষ্টা করছি। এবার যদি কিউসি 100 কুলম্ব হয়, দেখেন কিউসি কাটাকাটি চলে গেছে, 100 না 1 কোটি কুলম বললেও কিন্তু আপনার কিউসি কাটাকাটি চলে যায়, অর্থাৎ আপনার এখানের মধ্যে কিউসিটা এখানে এফেক্ট করেই না। তো আপনি এই বিন্দুতে 1 কুলম না 100 কুলম না 1 কোটি কুলম্ব যদি আপনি এই বিন্দুতে বসান, সে কোনো প্রকার বল অনুভব করবে না, কারণ ওই বিন্দুটা হচ্ছে নিরপেক্ষ বিন্দু, অর্থাৎ ওই বিন্দুতে কোনো তড়িৎ বল ক্রিয়া করবে না, সে স্থির হয়ে বসে থাকবে। এটা হলো কথা। তো এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার এটাও পজিটিভ রাখছি, ঠিক সেম যদি এটাও নেগেটিভ রাখতাম তখন এই নেগেটিভটা কী করতো ওই +1 কুলমকে আকর্ষণ করতো এইদিকে, আবার বি নেগেটিভটা +1 কুলমকে এদিকে আকর্ষণ করতো, তখনও দেখা যেত একটা হচ্ছে এ এদিকে আকর্ষণ করতেছে, বি ওদিকে আকর্ষণ করতেছে, তাহলে বিপরীতমুখী, তাও সেমভাবে ক্যালকুলেশন করে এভাবে পাই যেতাম। অর্থাৎ আমি বলতে পারি সমধর্মী চার্জ যখন দিব, সমধর্মী চার্জের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটবে, মানে সমধর্মী চার্জের ক্ষেত্রে ওদের সংযোজক সরলরেখার মাঝে কোনো জায়গায় কি পাবো নিরপেক্ষ বিন্দু পাবো, এই সংযোজক সরলরেখার মাঝে কোনো জায়গায় আমরা নিরপেক্ষ বিন্দুটা পাবো। এবার আপনি বলতে পারেন স্যার দুইটাই তো প্লাস বলছেন কিংবা দুইটাই তো মাইনাস বলছেন, স্যার একটা প্লাস একটা মাইনাস হইলে পরীক্ষায় বেশিরভাগ আসা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস হইলে কী হবে সেই জিনিসটা। এবার তাহলে আমি সেইটাই করি, জাস্ট কোয়েশ্চেনটাকে আমি কপি করে নিয়ে চলে যাই। আশা করি অ্যান্সার প্রথমটা পেয়ে গেছেন, যে হচ্ছে এদের মাঝখানে এ হতে 45 সেন্টিমিটার কিংবা বি হতে 55 সেন্টিমিটার দূরে আমি নিরপেক্ষ বিন্দু পাবো। এবার আমি কোয়েশ্চেনটাকে একটু ইডিট করে দিই,
বিপরীতধর্মী করে দিব আর কি, মানে 1 টাকা মাইনাস করে দিব, যে কোনো 1 টাকা মাইনাস করলেও চলে। আমি মনে করি এইটা 15 টাকা মাইনাস করে দিলাম। এবারও ঠিক সেম সংযোগ সরলরেখার কোন বিন্দুতে লব্ধি বল শূন্য বা কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু অবস্থিত, কোন জায়গায় নিরপেক্ষ বিন্দু অবস্থিত। এবারও ঠিক সেম আমি আবার টেস্ট করব, টেস্ট করে দেখব কোন জায়গাটা আমার জন্য অ্যাকসেপ্টেড, কোন জায়গাটাতে ঘটনাটা ঘটতে পারে, সেই সব জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে একটু দেখি, আমরা মনোযোগ দেন। ওকে, এবার আমরা এটাও আর থাকলো, এটা আর আমাদের জানা আছে, সে আর হচ্ছে 1 মিটার। এখন আমি ঠিক সেম আগের মতো করে আমি আবার মাঝখানের জায়গাটাতে ধরতেছি, ধরি না, দেখি কি হয় মাঝখানের জায়গাটাতে আমার নিরপেক্ষ বিন্দু পাই কিনা সেটা দেখব। +1 কুলম বসাচ্ছি, মানে টেস্ট চার্জ বসাচ্ছি। এবার একটু এই জিনিসটাকে একটু জুম করি বা একটু জায়গাটা একটু বড় করে দেখাই। খেয়াল করেন তো স্যার, এরকম যখন ঘটনা ঘটে, দুইটাই মানে বিপরীত, একটার বিপরীত, তাহলে এবার দেখি এই +1 কুলমকে মানে কিউ এ কী করবে, এই পজিটিভকে কী করবে, বিকর্ষণ করবে। তার মানে কিউ এ এর কারণে যে বলটা সৃষ্টি হবে সেটাকে বলতেছি আমি এফ এ, সেই ডাইরেকশনটা এইদিকে এফ এ। আবার বি, মানে বিটা হচ্ছে কি স্যার, সরি, বিটা হচ্ছে নেগেটিভ। আমরা দেখতেছি কি বিটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভটা এই পজিটিভকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে আমি কিউ বি এর ডাইরেকশনটা দেখাবো এভাবে, আকর্ষণ মানে নিজের দিকে টেনে আনা, বিকর্ষণ মানে দূরে ঠেলে দেওয়া। তাহলে দেখেন এখন এই বিন্দুতে দুইটাই একই ডাইরেকশনে বল ক্রিয়া করতেছে, তাহলে কি লব্ধি 0 হওয়ার কোনো চান্স আছে? না স্যার, কোনো চান্স নাই। তার মানে আমার জন্য এই যখন দুইটা বিপরীতধর্মী চার্জ দিয়ে দিবে, তখন এদের সংযোজক রেখার মাঝখানে কোনো বিন্দু আমরা কি পাবো না, লব্ধি বল 0 কিংবা নিরপেক্ষ বিন্দু হিসেবে পাবো না। ওকে, তাহলে কি স্যার অ্যান্সার কি পাবো না বলবো? না স্যার, কোথায় আছে সেটা কিন্তু আমার বের করে দেখাইতে হবে। তাহলে কোথায় হইতে পারে দেখেন, এই সংযোগ সরল রেখার একটা জায়গা হচ্ছে মাঝখানে, আরও জায়গা কিন্তু বাকি আছে, সেটা কি হয় এইদিকে বাইরে, না হয় এইদিকে বাইরে, না দুই দিকে বাইরে জায়গা আছে না, তাহলে এদিকেও হইতে পারে এইদিকেও হইতে পারে। কোন দিকে হবে সেটা আমি জানি না মনে করেন। এবার একটু দেখি, মনে করেন এই জায়গাটাতে আমি দেখতেছি, প্রথমে এই জায়গাটাতে দেখি, ঠিক সেম আমি টেস্ট করার জন্য কাকে নিয়ে আসবো, টেস্ট চার্জকে নিয়ে আসবো, মনে করি এই জায়গাটাতে। তাহলে এখানে আমি কাকে নিয়ে আসবো, +1 কুলম চার্জকে নিয়ে আসলাম। +1 কুলম চার্জকে নিয়ে আসলে এবার দেখেন এই পজিটিভকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে ডাইরেকশন হচ্ছে এই দিকে এফ এ। এবার দেখেন এই বিটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভটা পজিটিভকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে এই যে দেখেন এফ বি এইদিকে, তার মানে দেখেন বিপরীতমুখী হয়েছে। তাহলে এই জায়গাটা আমাদের জন্য কি অ্যাকসেপ্টেড, তাহলে আমরা এই জায়গায় হইতে পারে। আচ্ছা, আপনার মনে কোশ্চেন আসতে পারে স্যার এই জায়গাটা কি দোষ করছে, এই জায়গাটা দেখাচ্ছে না কেন? তাহলে এই জায়গাটাও দেখাই, এই জায়গাটাও একটু টেস্ট করে দেখি আমরা যে সেই ঘটনাটা ঘটে কিনা। এখানে বসাইলাম, এখানে +1 কুলম চার্জকে নিলাম, আবারও ঠিক সেম। তাহলে এই পজিটিভকে এই পজিটিভ বিকর্ষণ করবে, তাহলে এফ এ এর ডাইরেকশন হচ্ছে এইদিকে। আবার এই পজিটিভটাকে এই নেগেটিভ কী করবে, আকর্ষণ করবে, তাহলে এইটার ডাইরেকশন হচ্ছে এইদিকে। এই যে দেখেন এইটাও স্যার বিপরীতমুখী হয়ে গেছে। তাহলে স্যার এই জায়গাটাও তো অ্যাকসেপ্টেড। এখন কথা হচ্ছে স্যার মাঝখানে রিজেক্টেড ঠিক আছে, কিন্তু দুই সাইডে অ্যাকসেপ্টেড। এখন কোন সাইডে হবে কেমনে বুঝবো? গাইডে কী করে, যে কোনো একদিকে বা এখানে মাঝখানে ধরে নেই, ক্যালকুলেশন করে টোরে এক্স এর মান পজিটিভের জায়গায় নেগেটিভ চলে আসে, নেগেটিভের জায়গায় পজিটিভ চলে আসে, উল্টাপাল্টা করে তারপর কনসেপ্ট পুরা আউলায় ফেলে। আমরা সেগুলো করবো না, আমরা কিন্তু বুঝে শুনে করবো। আমাদের জন্য জায়গাটা রিজেক্টেড, তাহলে আমরা এক্স এখানে ধরবো না, হয় এদিকে ধরবো না হয় এদিকে ধরবো। কোন দিকে ধরবো মাথায় রাখবেন, যখনই বিপরীত ধর্মী দুইটা আধান বা আহিত বস্তু থাকবে, বিপরীতধর্মী চার্জে আহিত দুইটা বস্তু থাকবে, তখন ওই বস্তুদ্বয়ের সংযোজক সরল রেখার মাঝখানে কোনো নিরপেক্ষ বিন্দু পাবো না। কোথায় পাবো? বাইরে দুই সাইডে যে কোনো একটা জায়গায়। এখন দুই সাইডের কোন সাইডে পাবো মাথায় রাখবেন, যেই সাইডে চার্জের পরিমাণ কম সেই সাইডে পাবো। অর্থাৎ দেখেন তো এখানে আছে হচ্ছে +10, এখানে আছে -15। এখন কোনটা বড়? অনেকে বলে কি স্যার +10 স্যার -15 চেয়ে বড়। না স্যার, কথাটা কিন্তু পুরাই ভুল। +10 -15 চেয়ে বড় না। +10 -15 চেয়ে বড় কখন হবে? যখন আপনারা ম্যাথ করবেন, এমনি জাস্ট ম্যাথের মধ্যে যখন বলেন +10 কিন্তু -15 সংখ্যাটার চেয়ে বেশি, এখানে প্লাস মাইনাস দিয়ে বেশি কম বোঝানো হয়। কিন্তু আমরা যখন চার্জ বলতেছি তখন প্লাস মাইনাস দিয়ে বেশি কম বোঝানো হয় না, প্লাস মাইনাস দিয়ে আধানের প্রকৃতি বোঝানো হয় যে অনলি।
তার মানে +10 মানে হচ্ছে পজিটিভ আধান আছে 10টা, -15 মানে হচ্ছে নেগেটিভ আধান আছে 15টা, পরিমাণ হচ্ছে এই 10 আর 15। তার মানে কোনটা বেশি? অবশ্যই 15টা বেশি। কোনটা কম? এই 10টাই হচ্ছে কম। বুঝতে পারছি? অর্থাৎ এখানে প্লাস মাইনাস দিয়ে আধানের প্রকৃতি বোঝানো হচ্ছে, বেশি কম বোঝানো হচ্ছে না। তাইলে মানটা হচ্ছে বেশি কম। তাইলে দেখেন -15 বেশি না +10 বেশি? অবশ্যই -15 বেশি। অর্থাৎ 15টা নেগেটিভ আধান আর 10টা পজিটিভ আধান। তাহলে এখন কম কোনটা? 10টা। তাহলে বলছি কি যেইটা কম সেটার দিকেই আমরা কি নিরপেক্ষ বিন্দু পাবো। তাহলে দেখবেন ক্যালকুলেশন করে এক্স এর মান পজিটিভই আসবে। আপনি যদি এদিকে ধরেন ক্যালকুলেশন করে নেগেটিভ চলে আসবে অ্যান্সার, তো দরকার নাই, তো আমরা নিজেকে নিজে ফাঁদে ফেলানোর দরকার কি? তাই আমরা বুঝে নিব হচ্ছে এটা হচ্ছে আমার জন্য কি একদম এক্স্যাক্ট স্পেসিফিক জায়গা, যে এই জায়গাটাতেই হবে, এখানে কিন্তু নিরপেক্ষ বিন্দু পাবেন না। তাই আমি বলি যখন দুইটা বিপরীতধর্মী আধান থাকবে তখন তাদের মাঝখানে কোনো জায়গায় আমরা নিরপেক্ষ বিন্দু পাবো না, দুই সাইডে যে কোনো জায়গায় পাইতে পারি। এখন কোন সাইডে পাবো? যে সাইডে আধানের পরিমাণ কম, মানে এই মানটা দেখবেন যে যেটার পরিমাণ কম সেই দিকে হবে। তাহলে +10টা হচ্ছে কম, অবশ্যই 10টা কুলম, 10টা 15 হচ্ছে কম, তাহলে পরিমাণটা যার কম তার দিকে হবে। তাহলে এবার হচ্ছে এদিকে আমি কি পাবো? নিরপেক্ষ বিন্দু পাবো। এবার ম্যাথ করে ফেলি আমি নিরপেক্ষ বিন্দুটা। তাইলে আমি ধরে নিলাম কার থেকে? এ থেকে এক্স পরিমাণ দূরে, এ থেকে এক্স পরিমাণ দূরে। তাইলে বি থেকে কত হবে? দেখেন এই আর প্লাস এক্স, তাহলে আর হচ্ছে 1 মিটার আর এটা হচ্ছে এক্স, তাহলে আর প্লাস এক্স দূরে। ওকে, তাহলে এবার যেহেতু দুইটা বিপরীত বল, তাইলে দুইজনের মান সমান হইতে হবে আগের মতো। এফ এ ইজ ইকুয়ালস টু এফ বি। খুব ভালো করে খেয়াল করবেন, এইভাবে কিন্তু আমরা পরবর্তীতে যে প্রাবল্যের পার্টগুলো পড়াবো হুবহু সেম ম্যাথ আমরা প্রাবল্য দিয়ে করাবো। এখন আমরা তড়িৎ বল দিয়ে করাচ্ছি, তখন আমরা কি করাবো? তড়িৎ প্রাবল্য দিয়ে করাবো। তাহলে এবার করি। এবার আমি এই জায়গায় এটাকে আমি বলে দিয়ে হচ্ছে কিউসি, তাহলে কি হবে? সি, এখানে কিন্তু আমরা কিউ এ কিউ বি এগুলোর কিন্তু কি বসাবো না, প্লাস মাইনাস কোনো সাইন বসাবো না, কারণ আমরা ডাইরেকশন কাউন্ট করে ফেলছি। ডাইরেকশন কাউন্ট করলে সাইন বসাবো না। যদি ডাইরেকশনও কাউন্ট করেন তার উপর আবার সাইনও বসাতে যান তখন কিন্তু আপনার অ্যান্সার ভুল চলে আসবে, কারণ একই জিনিস দুইবার ক্যালকুলেশন করে ফেলতেছেন আপনি, সেটা করা যাবে না। তাহলে কিউ এ ইন্টু কিউ সি ডিভাইডেড বাই আর এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার, আর এটা কি সি কিউ বি ইন্টু কিউ সি ডিভাইডেড বাই দূরত্ব কত এইখান থেকে এইটুক পর্যন্ত, তার মানে সেটা কত? 1 + x, তার মানে 1 + x হোল স্কোয়ার। এখানেও কাটাকাটি চলে যায়, সি সি কাটাকাটি যায়, সি সি এগুলো কাটাকাটি চলে যায়। তাহলে এবার আমি এক্স বের করবো, তাহলে এক্সটাকে এইদিকে পক্ষান্তর করে দিই, 1 + x-কে 1 + x হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, একে ওদিকে পক্ষান্তর করে দিই, তাহলে কিউ বি ডিভাইডেড বাই কিউ এ। কিউ বি এর মান হচ্ছে আমরা ঠিকই ওই যে অনলি মান নিব 15, আর হচ্ছে কিউ এ হচ্ছে 10। এখানে কিন্তু প্লাস মাইনাস নিবেন না, বারবার বলতেছি আমি ডাইরেকশন কাউন্ট করে ফেলছি, তাহলে প্লাস মাইনাস নিতে যাবেন না। এত স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1.5। এবার বর্গমূল করে দিলে ওই যে আগের মতোই 1/x প্লাস এটা 1 ইজ ইকুয়ালস টু √1.5। পক্ষান্তর করে টোরে আমরা যদি করি এক্স ইজ ইকুয়ালস টু হবে এটাকে ওদিকে পক্ষান্তর করে দিলে √1.5 - 1 হোল ইনভার্স কত 1 হয়ে যাবে। এটা ক্যালকুলেটারের মান বসাই দিলে আপনারা এক্স এর মান পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের আসে হচ্ছে 4.45 মিটার। এই যে দেখেন, তাহলে এ থেকে এটা কার থেকে? এ থেকে। আমরা কিন্তু এক্সকে কাউন্ট করছি, দেখেন কার থেকে? এ থেকে। তাহলে এ হতে 4.5 মিটার 4.45 মিটার দূরে, অর্থাৎ 100 দিয়ে যদি গুণ করি তাহলে 445 সেন্টিমিটার দূরে এ থেকে। তাহলে বি থেকে কত হবে? আর প্লাস 4.5, তার মানে বি থেকে হবে কি 1 + 4.45 ইজ ইকুয়ালস টু কত? 5.5 মিটার, 5.45 মিটার কিংবা সেন্টিমিটার বললে 545 সেন্টিমিটার দূরে কার থেকে? বি হতে। বি হতে 545 সেন্টিমিটার কিংবা 5.45 মিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাবো। তাহলে দেখেন অ্যান্সারটা কিন্তু ঠিকই পজিটিভ আসছে, কারণ আমাদের কনসেপ্ট কিন্তু ঠিক ছিল। তাই আমরা এখানে একটু সময় বেশি দিব, তারপরে এই জায়গাগুলোতে যাব। আমি এই জিনিসটা একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, কারণ আমরা পরবর্তী যেই প্রাবল্যের যে ভিডিওটা দেখাবো বা ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে আমাদের সেম কাজ প্রাবল্য দিয়ে করব। তখন আর আমি এত কথা বলবো না, সেম এই চিত্রগুলো কপি করে নিয়ে যাই আমি বসাই দিব শুধু প্রাবল্যের ক্ষেত্রে। সো সেম ম্যাথ আমরা তড়িৎ বল দিয়েও করতে পারি, প্রাবল্য দিয়েও করতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে প্রাবল্য দিয়ে জিনিসপত্রগুলো বোঝানোর চেষ্টা করব। এর পরবর্তীতে হয়তোবা তড়িৎ বিভব নিয়ে এবং কৃতকাজ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা একটু লেংথি হয়ে গেছে, তো এই ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।